5 সেপ্টেম্বর স্বৈরাচার পতনের 1 মাস পূর্ণ হলো। নতুন বাংলাদেশ আমাদের সকলের সামনে নিয়ে এসেছে আশার আলো, কিন্তু এরই সাথে আছে অনিশ্চয়তা, ভয় এবং সংকট কাটিয়ে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর পাহাড়সম বাধা। অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সকল ক্ষেত্রেই ভগ্ন দেশ কি পারবে ঘুরে দাঁড়াতে? বাংলাদেশই কিন্তু একমাত্র দেশ না যারা এরকম পলিটিক্যাল ডিক্টেটরশিপের পরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। এমন বেশ কিছু দেশ রয়েছে যারা প্রায় ধ্বংসের মুখ থেকে ফিরে এসে বর্তমান বিশ্বের ইকোনমিক পাওয়ার হাউসে পরিণত হয়েছে। এর মধ্যে 2টি দেশকে নিয়ে আজ আমরা কেস স্টাডি করব। জানবো এই দেশগুলো থেকে আমরা কি কি শিক্ষা নিতে পারি এবং কিভাবে একটা ভগ্নপ্রায় দেশকে অর্থনৈতিক পরাশক্তিতে রূপান্তরিত করতে পারি। যদি রাজনৈতিক অস্থিতিশীলতা, দুর্নীতি, ব্যাপক বৈদেশিক ঋণ এরকম অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর দেশের লিস্ট করা হয়, তাহলে তার 1 নম্বরে অবশ্যই থাকবে সাউথ কোরিয়া। আমাদের যাত্রা এবার নিয়ে যাচ্ছে কোরিয়ান পেনিনসুলাতে, যেখানে একটি দেশ যুদ্ধের ধ্বংসাবশেষ থেকে উঠে দাঁড়িয়ে অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। এটি দক্ষিণ কোরিয়ার ট্রান্সফরমেশনের গল্প। Exactly 3 months to the day after the city of Seoul fell to the communist invaders, UN forces recaptured the Korean capital. These are Marines and US 7. কোরিয়ান ওয়ারের বিধ্বস্ততার পর সাউথ কোরিয়া ছিল বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোর একটি। 1960-এর দশকে পার্ক চং হি এর অধীনে অথরিটেরিয়ান রুলের উত্থান দেখা যায়, যিনি 1961 সালে একটি মিলিটারি কুপের মাধ্যমে ক্ষমতা দখল করেন। যদিও পার্কের শাসনকাল হিউম্যান রাইটস অ্যাবিউজেস এবং পলিটিক্যাল রিপ্রেশনের জন্য পরিচিত ছিল, এটি অ্যাম্বিশিয়াস ইকোনমিক প্ল্যানসও শুরু করেছিল। এর মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য হল সরকার এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন পলিসিস প্রবর্তন করে এবং প্রধান ইন্ডাস্ট্রিয়াল কনগ্লোমারেটসগুলো প্রতিষ্ঠা করে, যেগুলো কেবলস নামে পরিচিত ছিল। এই কেবলস হলো কোরিয়ান ইন্ডাস্ট্রির ব্যাকবোনস, যেমন স্যামসাং, হিউন্ডাই, এলজি, সিজি এটসেট্রা এরকম ইন্ডাস্ট্রি গ্রুপের মতো, যেরকম আমাদের দেশে রয়েছে বসুন্ধরা, আকিজ এ ধরনের। কোরিয়ায় ডেমোক্রেসির পথে ছিল কঠিন সংগ্রাম। 1980-এর দশক জুড়ে সাউথ কোরিয়ানস ক্রমশ রাজনৈতিক স্বাধীনতার দাবি জানাতে থাকে। 1987 সালে জুন ডেমোক্রেটিক আপরাইজিংয়ের মাধ্যমে তা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। লক্ষ লক্ষ নাগরিক রাস্তায় নেমে আসে, ফোর্সিং দ্য রুলিং পার্টিস প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট রো তাই-ও টু অ্যাকসেপ্ট মেজর ডেমোক্রেটিক রিফর্মস। এতে ডিরেক্ট প্রেসিডেন্সিয়াল ইলেকশনস এবং সিভিল রাইটস পুনর্বহলের ব্যবস্থা নেওয়া হয়। 1987 সালে ইলেকশন দক্ষিণ কোরিয়ার ডেমোক্রেসিতে ট্রানজিশনের সূচনা করে, যদিও সম্পূর্ণরূপে ডেমোক্রেটিক ইনস্টিটিউশন স্থাপন করতে কয়েক বছর সময় লেগেছে। পলিটিক্যাল ফ্রিডমস বাড়ার সঙ্গে সঙ্গে ইকোনমিক অপরচুনিটিসও প্রসারিত হয়। সাউথ কোরিয়ার এই রূপান্তর এতই অসাধারণ ছিল যে এটাকে মিরাকল অন দ্য হান রিভার নামেও ডাকা হয়। কেবলস যেমন স্যামসাং, হিউন্ডাই এবং এলজি তারা অথরিটেরিয়ান এরাতে নিজের শিকড় স্থাপন করেছিল, তারা এখন গ্লোবাল পাওয়ার হাউসেস হয়ে উঠেছে। এই কনগ্লোমারেটস ইনোভেশন এবং এক্সপোর্টকে চালিত করে। সাউথ কোরিয়ান প্রোডাক্ট সারা বিশ্বের কাছে এরাই পৌঁছে দেয়। সাউথ কোরিয়া শিপ বিল্ডিং, অটোমোবাইল ম্যানুফ্যাকচারিং এবং ইলেকট্রনিক্সের লিডার হয়ে ওঠে। সরকার এডুকেশনের উপর ফোকাস করে একটি হাইলি স্কিল্ড ওয়ার্কফোর্স গড়ে তোলে, যা এই নলেজ ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রিজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সাউথ কোরিয়া রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে হেভিলি ইনভেস্টমেন্ট করে। 2000-এর দশকের শুরুতে সাউথ কোরিয়া ডিজিটাল রেভলিউশনের নেতৃত্বে ছিল, বিশেষ করে সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং এবং মোবাইল টেকনোলজিতে। অর্থনৈতিক উত্থান শুধু হেভি ইন্ডাস্ট্রি এবং টেকে সীমাবদ্ধ ছিল না। সাউথ কোরিয়ার কালচারাল এক্সপোর্টস, যা কোরিয়ান ওয়েব বা ইউ নামেও পরিচিত, একটি উল্লেখযোগ্য ইকোনমিক ফোর্স হয়ে ওঠে। কে-পপ, কোরিয়ান ড্রামাস এবং ফিল্মস গ্লোবাল পপুলারিটি অর্জন করে, যা দেশের ইকোনমি এবং সফট পাওয়ার আরও বৃদ্ধি করে। আজ সাউথ কোরিয়া বিশ্বের 10ম বৃহত্তম ইকোনমি হিসেবে দাঁড়িয়ে আছে। এটি দেখায় যে একটি দেশ কৌশলগত ইকোনমিক পলিসিস, এডুকেশনে বিনিয়োগ এবং টেকনোলজিক্যাল ইনোভেশনের মাধ্যমে কিভাবে নিজেকে রূপান্তরিত করতে পারে। কোরিয়া থেকে বাংলাদেশের 4টা শিক্ষা নেওয়া উচিত। নাম্বার 1, ইনভেস্ট ইন এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিজ। নাম্বার 2, foster large-scale industrial conglomerates. Number 3, prioritize education and skill development. And number 4, embrace technological innovation. আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে পোল্যান্ড।
একটি দেশ যা কমিউনিস্ট শাসনের পতনের পর এক নতুন যুগে প্রবেশ করে এবং দ্রুত অর্থনৈতিক উন্নয়ন অর্জন করে। এই গল্প পোল্যান্ডের ট্রান্সফরমেশন। 1989 সালে কমিউনিজমের পতনের পর পোল্যান্ড একটি নতুন পথে যাত্রা শুরু করে। 1980-এর দশক পর্যন্ত দেশটি ছিল ওয়ারসো প্যাক্টের অন্তর্ভুক্ত, যেখানে কঠোরভাবে নিয়ন্ত্রিত অর্থনীতি এবং রাজনৈতিক দমনপীড়ন খুবই সাধারণ এক ঘটনা ছিল। তবে কমিউনিজমের পতনের পর পোল্যান্ড নিজেকে পুনর্গঠন করতে শুরু করে এবং মার্কেট ইকোনমির দিকে ধাবিত হয়। পোল্যান্ডের পরিবর্তনের মূল চালিকা শক্তি ছিল সলিডারিটি মুভমেন্ট। 1989 সালে পোল্যান্ডের মানুষ গণতন্ত্রের জন্য লড়াই করে এবং সোভিয়েত সমর্থিত শাসনকে চ্যালেঞ্জ জানায়। রিচ ওয়ালিসায়ের নেতৃত্বে সলিডারিটি একটি গণ আন্দোলনে পরিণত হয় এবং অবশেষে প্রথম অবাধ নির্বাচনের মাধ্যমে পোল্যান্ডের কমিউনিস্ট শাসনের পতন ঘটে। যখন রাজনৈতিক পরিবর্তন আসলো, পোল্যান্ডের সামনে আরেকটি বড় চ্যালেঞ্জ ছিল অর্থনীতিকে বাজারমুখী করা। শক থেরাপি নামে পরিচিত এক কঠিন অর্থনৈতিক নীতি পোল্যান্ড গ্রহণ করে, যা তৎকালীন অর্থমন্ত্রী এর নেতৃত্বে বাস্তবায়িত হয়। এই শক থেরাপি পরিকল্পনার মধ্যে ছিল মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, রাষ্ট্র নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানগুলির বেসরকারীকরণ এবং মুক্ত বাজারের জন্য অর্থনীতি উন্মুক্ত করা। যদিও প্রথমে এটি কঠিন ছিল, তবে পোল্যান্ড ধীরে ধীরে অর্থনৈতিকভাবে স্থিতিশীলতা অর্জন করে। 1990-এর দশকে পোল্যান্ড তার অর্থনীতি পুনর্গঠন করে এবং উন্নয়নের নতুন একটি যুগে প্রবেশ করে। পোল্যান্ডের আর্থিক সংস্কার এবং মুক্তবাজার নীতির ফলস্বরূপ দেশটি শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করে। তবে পোল্যান্ডের অর্থনৈতিক উন্নয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ ছিল 2004 সালে ইউরোপীয় ইউনিয়নে যোগদান করা। আপনারা সবাই নিশ্চয়ই জানেন ইউরোপিয়ান ইউনিয়ন কি। ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যপদ পোল্যান্ডের জন্য নতুন মার্কেট ওপেন করে এবং দেশটি তহবিল, অবকাঠামো উন্নয়ন এবং বাণিজ্য সুবিধা লাভ করে। এর ফলে পোল্যান্ডের অর্থনীতি উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয় এবং দেশের শ্রমশক্তির দক্ষতা বৃদ্ধি পায়। ইউ এর সমর্থন পেয়ে পোল্যান্ড তার অবকাঠামো যেমন রাস্তাঘাট, রেললাইন এবং বন্দরগুলির উপর ব্যাপকভাবে বিনিয়োগ করে। শিক্ষা ও প্রযুক্তি ক্ষেত্রে পোল্যান্ড অভূতপূর্ব উন্নতি করে। আজকের পোল্যান্ড শক্তিশালী প্রযুক্তি খাত, তথ্য প্রযুক্তি এবং জৈব প্রযুক্তির জন্য পরিচিত এবং এটি পূর্ব ইউরোপের অন্যতম শীর্ষস্থানীয় অর্থনীতিতে পরিণত হয়েছে। পোল্যান্ডের অর্থনৈতিক পুনর্গঠন শুধু আর্থিক উন্নতি নয়, সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তনের সাক্ষী ছিল। পোল্যান্ডের জনগণ, যারা দশকের পর দশক ধরে দমন পীড়নের মধ্যে জীবনযাপন করেছিল, তারা এক নতুন স্বাধীনতার স্বাদ পায়। ওয়ারসো, ক্র্যাকো এবং নাক্সের মতো শহর আজ ভাইব্রেন্সি এবং সংস্কৃতির কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। পোল্যান্ডের পুনর্জাগরণ শুধু অর্থনীতিতে সীমাবদ্ধ নয়, এটি সংস্কৃতির ক্ষেত্রেও নিজেকে পুনরায় আবিষ্কার করেছে। আজ পোল্যান্ডের ফিল্ম ইন্ডাস্ট্রি, মিউজিক এবং শিল্প গ্লোবাল স্টেজে জায়গা করে নিয়েছে। পোল্যান্ড ইউরোপের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি, কিন্তু চ্যালেঞ্জগুলো এখনও বিদ্যমান। আঞ্চলিক বৈষম্য, কর্মসংস্থান এবং শ্রমবাজারে নতুন প্রযুক্তির প্রভাব পোল্যান্ডের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। তবুও পোল্যান্ডের দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির জন্য তার ইউ এর মেম্বারশিপ, এডুকেটেড ওয়ার্কফোর্স এবং শক্তিশালী ব্যবসায়িক খাত একটি বড় ভূমিকা পালন করছে। পোল্যান্ড থেকেও বাংলাদেশের শিক্ষা নেওয়া উচিত। নাম্বার 1, সিকিং রিজিওনাল ইকোনমিক ইন্টিগ্রেশন। নাম্বার 2, অ্যাট্রাক্টিং ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। নাম্বার 3, ইনভেস্টিং ইন এডুকেশন অ্যান্ড ওয়ার্কফোর্স ডেভেলপমেন্ট। নাম্বার 4, ফোকাসিং অন ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সার্ভিস সেক্টরস। বাংলাদেশ এক নতুন যুগের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। যে দেশগুলো স্বৈরশাসন থেকে অর্থনীতি সমৃদ্ধির পথে সফলভাবে পা বাড়িয়েছে, তাদের থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশেরও তার নিজস্ব পথ তৈরি করতে হবে একটি অর্থনৈতিক শক্তিশালী রাষ্ট্র হিসেবে পরিণত হওয়ার জন্য। দেশের তরুণ জনগোষ্ঠী, কৌশলগত অবস্থান এবং সদ্য অর্জিত রাজনৈতিক স্বাধীনতা বাংলাদেশের অর্থনৈতিক বিকাশের সম্ভাবনাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এই যাত্রা সহজ হবে না, তবে আমরা দেখেছি সঠিক কৌশল ও দৃঢ় সংকল্প থাকলে এর রূপান্তর কিন্তু সম্ভব। বাংলাদেশের ভবিষ্যৎ এর জনগণের হাতে, আর ইতিহাস থেকে যদি আমরা শিক্ষা নিতে পারি, তবে সেই ভবিষ্যৎ হতে যাচ্ছে খুবই উজ্জ্বল। ধন্যবাদ সবাইকে।